প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপলে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানেন যে আমরা জনস্বাস্থ্যমূলক নানা বিষয় নিয়ে কথা বলি। দর্শক মণ্ডলী, আমাদের এই পর্বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা প্রত্যেকবারের মতো একটি বিশেষ বিষয় বিবেচনা করি এবং তার সাথে আমাদের সাথে থাকেন একজন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের এই আজকের এই পর্বে আমরা আজকে পুরুষের স্তন বৃদ্ধি সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক এবং আপনাদের সকলের প্রিয় চিকিৎসক অধ্যাপক ডাক্তার মারুফুল ইসলাম, বিভাগীয় প্রধান বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ডক্টর সাহেব, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক মণ্ডলী, আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধির এই বিষয়টি, এটি অনেক সময় একটি স্টিগমাটাইজড হয়ে থাকেন। আমরা পুরুষের এই সমস্যাটি নিয়ে মানুষ আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে বলতে পারি না কাউকে, এবং অনেক সময় লজ্জায় এইটি অনেকটা অবহেলায় পড়ে থাকে। সুতরাং এই বিষয়ে কি চিকিৎসা রয়েছে, বা আসলে কি এটি লজ্জার বিষয় নাকি এটি চিকিৎসায় সেরে যায়, এই প্রসঙ্গ আমাদের আজকের আলোচনায় থাকবে। এবং দর্শক মণ্ডলী, আমরা জানেন যে আপনারা সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করতে স্ক্রলে দেখানো নম্বরে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন আমাদের আজকের আলোচনায়। অধ্যাপক ডাক্তার মারুফুল ইসলাম, আমরা যেই শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে এটি কি আসলে লজ্জার না ভয়ের, দুটি শব্দ এখানে খুবই গুরুত্বপূর্ণ। পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধির এই বিষয়টি, আপনি প্লাস্টিক সার্জারিতে কাজ করছেন, দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় এটি আসলে কি ধরনের সমস্যা পুরুষের ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে যে একটা খুবই কমন একটা টপিক নিয়ে বিষয় নিয়ে আলোচনার জন্য। আসলে যে আপনি প্রথমে যে কথাটা বলেছেন যে লজ্জা বা অত্যন্ত এটা খুবই যুক্তিযুক্ত কথাই বলেছেন। যে আমাদের কাছে যে বিভিন্ন পেশেন্ট আসে, এমনও পেশেন্ট আসে যে তাদের বয়স অনেক হয়ে গেছে, যে আমি রিসেন্ট বেশ কিছু পেশেন্ট পেয়েছি যে তারা বিয়ে করবে, এখন বিয়ে করার আগে তাদের চিন্তা মাথায় আসছে যে আসলে তারা এতদিন হাইড করেছে, নিজেদের হাইড করেছে, বিভিন্ন কারণে হাইড করেছে, কিন্তু শেষ মুহূর্তে তারা বুঝতে নিজেদেরকে অনুধাবন করছে যে আসলে তারা এখন একটা মানে খুবই এম্বারেস একটা অবস্থার মধ্যে পড়েছে। তো অ্যাকচুয়ালি এই যে গাইনোকোমাস্টিয়া যে প্রবলেমটা, যে পুরুষের অস্বাভাবিক স্তন, এটা শুরু হয় কিন্তু পিউবার্টি লাইফ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পিউবার্টি মানে বয়ঃসন্ধিকাল থেকে শুরু হয়, টিনেজ টাইমে, এবং অনেকেরই আবার এই টিনেজের শেষে নর্মালি আবার রিজলভও হয়ে যায়। অনেক পেশেন্ট কিন্তু রিজলভ হয়ে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা আসলে হয় না। এবং আমরা একে যদি ক্লাসিফাইড করি যে যে সবারই যে একই রকম সাইজের বা শেপের হয় এমন না, এটা তো আমরা স্টেজিং বা গ্রেডিং করলে অনেক ভাগে ভাগ করতে পারি, যে কারো একটু ছোট, একটু বড়, আরও বড়, এরকম মানে নিপেলের অবস্থান, ভলিউমটা কেমন হয় ওইটা, তারপর হলো কন্টেন্টটা কেমন, তারপর ভিতরে হার্ডনেসটা কেমন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে পেশেন্টগুলো পাই অনেকটা একদম ফিমেলদের মতোই, মানে ফিমেলদের মতো ক্যারেক্টারিস্টিকগুলো, কারো যাদের ক্ষেত্রে অনেক বড় হয়ে যায় তাদের ফুল ফিমেলের মতো ব্রেস্টও পাওয়া যায়, পাওয়া যায়। যখন যাদের গ্রেড 2B বা 3 বা আরও বেশি, এদের জন্য আসলে তাদের জন্য এটা খুবই নিজেদের জন্য অত্যন্ত আসলে কষ্টকর ব্যাপারই হয়। তারা একটা আস্থাহীনতায় ভোগে, তারা একটা মানে যেটা বলে যেটাকে আত্মবিশ্বাসকে কমে যাওয়া এটা। এবং এই ক্ষেত্রে একটা দেখা যায় যে টিনেজের বা যারা ভার্সিটি পড়ছে, কলেজে পড়ছে, এরকম ছেলেরা অনেক সময় কোনোদিন একটা টি শার্টও পরতে পারে না বা কারোর সামনে এক্সপোজ হয় না। তো এইগুলো নিয়ে তারা কিন্তু একটা মানসিক একটা ট্রমার মধ্যে থাকে। এই ট্রমাটাকে, এটা অ্যাকচুয়ালি কোনো ডিজিজ না, কিন্তু তার ডিজিজের থেকে যে তার যে সাইকোলজিক্যাল যে ট্রমা, এইটাকে রিজলভ করার জন্যই কিন্তু এই পেশেন্টের এই চিকিৎসাটা প্রয়োজন পড়ে। অর্থাৎ মানসিক চাপটাই তার জন্য বড় একটি সমস্যা হিসেবে দাঁড়িয়ে যায়। আমরা কি একটু জানতে পারি মানে এটি আসলে কোন বয়সের মানুষের সাধারণত বা পুরুষদের হয়ে থাকে, বা বয়স ভেদে কি এটার কোনো পার্থক্য রয়েছে কিনা? হ্যাঁ, এটা যেটা বললাম যে টিনেজে শুরু হয়, সাধারণত 15-16 বছর এরকম দেখা যায়, 18-19 বছর এই সময় ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যাদের হওয়ার এর মধ্যেই হয়ে যায়, 19 বছর 20 বছরের মধ্যে, কারো কারো 20-22 বছরের মধ্যে, এর মধ্যে
কারো কারো রিজলভ অল্প হলে সলভ হয়ে যায়, না হলে এটা থেকে যায়, পার্মানেন্টলি থেকে যায়। জি। আরেকটা বিষয় আছে যে এটা যদি আপনি এই কথা আমাকে জিজ্ঞেস করেন যে কেন এটা হলো বা এটা কি সবার জন্য হচ্ছে কিনা, সবার তো আসলে হয় না, কারো কারো ক্ষেত্রে হয়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আসলে আননোন ইটিওলজি, আমরা এর কারণ ব্যাখ্যা করতে, সায়েন্স এর কারণ বলতে পারে না, এখনো ব্যর্থ। এটা আননোন ইটিওলজিতেই হয়, এটা 80 to 90% এইভাবেই হয়, মানে কোনো কারণই না। আবার যেটা আমরা পিউবার্টির ক্ষেত্রে যাদের হয় সেটা রিজলভ হতে পারে, আর কোনো কোনো ওষুধের জন্য সাইড ইফেক্টের কারণে হতে পারে, কারো কারো কোনো ডিজিজের জন্য হয়। আবার আরেকটা কথা আপনি বলেছিলেন যে কোন এজগুলো, আরেকটা হয় একটু আফটার 40-45-এও কিন্তু বেশ কিছু পেশেন্ট আসে, সেটা অনেকটা আদার্স এইটার সাথে মিলে না, তাদের ক্ষেত্রে বয়সের কারণে যেটা বেশ কিছু তারা হরমোনাল স্টেরয়েড ওষুধ খায়, তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ডায়াবেটিক্স বিভিন্ন ওষুধ খাওয়ার জন্য, অথবা লিভারের কিছু ডিজিজ হওয়ার জন্য হতে পারে। তারপর আপনার যারা অ্যালকোহল খায়, যদি আমাদের দেশে এটা ভেরি রেয়ারলি, বাইরের দেশে অ্যালকোহলের জন্য এটা আপনার এটা হইতে পারে। আচ্ছা, এটা আসলে স্বাভাবিক। আমাদের পুরুষ মহিলাদের যেমন একটু ডেভেলপ থাকে এই স্তন, সেক্ষেত্রে পুরুষরা কখন আসলে বুঝতে পারবেন এটি তো সাধারণত দেখা গেছে যে অনুভব করাটা একটু মুশকিল। আমার সাথে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, অথবা আপনি যেটি বলছিলেন যে কোনো একটা জামা বা টি শার্ট পরলে তখন হয়তো তার এটা মনে হয় যে এরকম, অথবা তার বন্ধুরা বলতে পারে, আপনি যেটি বলছিলেন। আসলে বুঝবো কিভাবে যে এটা আমার একটা রোগ নাকি আসলে এটা স্বাভাবিক? না, এটা একটা জিনিস আসলে ক্লিয়ার হওয়া দরকার। অনেক সময় রোগীরা ভয় পায় যেটা কি আবার ব্রেস্ট ক্যান্সার হলো কিনা, কারণ ফিমেলদের ক্ষেত্রে তো ব্রেস্ট ক্যান্সার খুবই কমন একটা বিষয়। গাইনোকোমাস্টিয়া এটা কিন্তু কখনোই আমরা ধরবো না যে এটা কোনো মানে সিরিয়াস কোনো রোগ। তবে এটা খেয়াল করতে হবে, গাইনোকোমাস্টিয়া সাধারণত বাইল্যাটারালি হয়, দুই পাশটাই একই সাথে ফুলে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কোনো কোনো ক্ষেত্রে ইউনিল্যাটারাল হইতে পারে, মানে এক সাইড হইতে পারে। তবে এক সাইড যখন হয় তখন কিন্তু আমরা একটু এটা নিয়ে একটু অ্যালার্ট থাকা দরকার, এক সাইডটা আমরা একটু বেশি কনসাস থাকি। আর তারপর আপনার থরো এক্সামিনেশন করা উচিত, যে মেলের পুরুষদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হবে না এমন না, পুরুষদের ক্ষেত্রেও হয়, এবং পুরুষদের ক্ষেত্রে যদি হয় সেটা খুব ডেঞ্জারাস এর রেজাল্ট। তো এই জন্য যখন আমরা গাইনোকোমাস্টিয়াকে একেবারে কনফার্ম হওয়ার জন্য কিছু টেস্ট আমরা করি, এমনিতে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি, তারপরেও এটাকে আরও মানে অন্য এক্সক্লুড করার জন্য, কোনো ডিজিজ থেকে এক্সক্লুড করার জন্য, বা তার কোনো হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে, এই হরমোনাল প্রবলেম ইমব্যালেন্সের জন্য হতে পারে, তখন আমরা কিছু টেস্ট করে নিই। এই হরমোনাল টেস্টগুলো কিছু করতে হয়, যে যেরকম কোনো কোনো মেল ওদের ফিমেল প্যাটার্ন কেন হলো, তাদের আমাদের যে পুরুষ যে হরমোনটা টেস্টোস্টেরন এটা অনেকের কম থাকতে পারে। হ্যাঁ, তখন বা ফিমেল যে মানে ডোমিনেন্ট হরমোন ইস্ট্রোজেন ওগুলো আবার এক্ষেত্রে বেশি থাকতে পারে, এই হরমোনাল ইমব্যালেন্সগুলোর জন্য এটা হইতে পারে। তাহলে এই হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে তাহলে সে হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে কিছুটা রিজলভ করা সম্ভব হরমোনাল ইমব্যালেন্স হলে। এবং এই ক্ষেত্রে আমাদেরকে, তারপর থাইরয়েডের প্রবলেমের কারণে হতে পারে, থাইরোটক্সিকোসিস একটা প্রবলেম, এই হরমোনাল জিনিসটাকে আমাদের এক্সক্লুড করে নিতে হয়, কারণ আমরা ট্রিটমেন্ট করার পরেও তাকে হরমোন থেরাপি যদি প্রয়োজন পড়ে সেটা আমাদেরকে দিতে হয়। হরমোনাল থেরাপি অর্থাৎ এটি সার্জারি তো আমরা অনেক সময় ভয় করি, এটি আসলে আপনি যেহেতু প্লাস্টিক মানুষের সৌন্দর্য আপনার চিকিৎসার একটি অন্যতম জায়গা, তো সেক্ষেত্রে কি অপারেশনের কোনো প্রয়োজন হয়, বা অপারেশন করলে আবার ক্ষতির অনেকে মনে করে ক্ষতি হবে কিনা? এইখানটা কিন্তু একটা জিনিস অনেক পেশেন্টই আমাদের বলে, স্যার এটা কি ওষুধ খেয়ে ঠিক হবে কিনা বা আদার্স কোনো ইয়েতে, অ্যাকচুয়ালি এটা আসলে হয় না। গাইনোকোমাস্টিয়ার একটা লেভেলের, যেটা আমি বললাম আগে বলেছি, যে যাদের রিজলভ হওয়ার টিনেজের, অনেকের রিজলভ হয়ে যায় ওই 19-20-এর মধ্যে, বা আমরা 1-2 বছর ওয়েট করতে বলি অনেককে। আমরা পেশেন্টকে আমি ব্যক্তিগতভাবে ওদেরকে বলি যে তোমরা চাইলে 6 মাস 1 বছর ওয়েট করতে পারো, দেখো কী হয়। আর যদি ওয়েট এর মধ্যে যদি না রিজলভ হয় তাকে অপারেশনেই যেতে হবে। আর আমাদের দেশে যেহেতু এটা ছাত্র অবস্থায় শুরু হয়, তো আমাদের ছেলেমেয়েরা তো তার ইনকাম করে না, বেশিরভাগ ছেলেমেয়েরা ওইভাবে মা বাবাকে অনেক সময় বলতেও চায় না, বা ওরা একটু নিজেরা লজ্জা এটা ঢেকে রাখে, মানে প্রকাশ করতে চায় না, এটা ফ্যামিলির মধ্যে এটা হয়। আর যারা কলেজে বা ভার্সিটিতে হলে থাকে তারাও কিন্তু সহজে এটা নিজে নিজে একটু মানে লজ্জা অনুভব করার কারণেই তারা এক্সপোজ করতে চায় না। এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখেছি, আমাদের চেম্বারে বা আমাদের হসপিটাল কলেজে যখন আসে, তারা কিন্তু নিজের ইয়েতেই আসে, একা একা এসে
তারা এটাকে জানতে চায় এবং মনে করে সলভ কীভাবে হবে। আর যেহেতু ফিনান্সিয়াল কিছু যখন ব্যাপার জড়িত থাকে তখন তারা অনেক সময় আবার একটু পিছায় যায় যে এই টাকাটা তারা কীভাবে ম্যানেজ করবে, এটা একটা বিষয়। কিন্তু আমরা গভর্নমেন্ট হসপিটালে কিন্তু করি। গভর্নমেন্ট হসপিটালে এখন আমাদের অ্যাস্থেটিক পার্ট, যেটা যেহেতু প্লাস্টিক সার্জারির একটা ব্রাঞ্চ হলো অ্যাস্থেটিক পার্ট, 6টা উইংয়ের একটা উইং, আমরা কিছু কিছু পেশেন্টকে এটা আমরা একাডেমিক কারণেও করি এবং আমাদের সময় সুযোগ থাকলে আমরা করি। তো এখানে একটা কথা ক্লিয়ার বলে রাখা উচিত যে গাইনোকোমাস্টিয়া অপারেশন না করলে পেশেন্টের খুব ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন না। কিন্তু যা ক্ষতি তার সাইকোলজিক্যাল ট্রমাটা হয়, এটাই মানে তার শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু এরকম না। জি, অর্থাৎ স্বাভাবিক কার্যক্রমে সে মানসিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এটি সবচেয়ে বড় বিষয়। বা আমরা কসমেটিক পারপাসে যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে চিকিৎসাটি নিতে পারেন। কসমেটিক পারপাস, কিন্তু এক্ষেত্রে আমি মনে করি সেটাকে শুধু কসমেটিক না করে এটাকে ফাংশনাল বলাই যেতে পারে। কারণ হলো আমাকে যেরকম দেখেন ফেস আমাদের সৌন্দর্য, এটা সৌন্দর্য, এটাই কিন্তু এটা কসমেটিক না বলে এটাই ফাংশন। মানুষের ফেস দেখেই মানুষকে আইডেন্টিফাই করে, এটাকে সৌন্দর্যের কথা বললে শুধু হবে না। আমার ফেসটা যদি ফেস চেঞ্জ করে অন্য ফেস আনা যায় তাহলে তো সেটা আমার ফেস আর আমি হলাম না, বা আমার ফেস বিকৃতি ঘটলো। তো ঠিক তেমনিভাবে গাইনোকোমাস্টিয়ার আসলে অপারেশন প্রয়োজন আছে। যেরকম আমি একটা কথা বলি, যেরকম শেয়ার করি, যেরকম আমি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে কিছুদিন আমার কাজ করার সুযোগ হয়েছিল বা থাকার, আমি দেখেছি যে ওখানে গ্রেড 2 এর বি, 2A 2 এর বি এই পেশেন্টগুলোকে চলে আসে, মানে অত বড় হয়ই না। আমরা এখানে যেরকম অনেক বড় বড় কেস পাই যে বেশ স্তনটা অনেক বড় ফোলা, এতদূর পর্যন্ত আমি কিন্তু সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ওই পেশেন্ট পাইনি কখনো। আমরা দেখলাম যে স্যাররা, আমাদের যিনি মেন্টররা বা সিনিয়ররা করতেন, তারা ওই পর্যন্ত না, আগেই পেশেন্টগুলো করে ফেলতো, মানে তারা এইসব ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট। যেরকম আমি প্রথম দিকে আপনাকে বলেছিলাম যে বিয়ের আগে পেশেন্টরা আসতেছে, এরা এখন কি মানে চিন্তা করছে যে তারা যে একটা কোনো একটা ইয়েতে যাবে, মানে তারা একটা সমুদ্র স্নান বলেন বা ইয়েতে বলেন, তারা তো বলে যে আমরা কোনো সময় একটা টি শার্ট পরতে পারি না বা কারো সামনে এক্সপোজ হতে পারে না, তখন তাকে এই যে একটা মানে মানসিক যে সমস্যা, এইটা উত্তরণের জন্যই এই অপারেশনটা এই জন্য প্রয়োজন আছে। অপারেশনটা আসলে প্রয়োজন, মূলত চিকিৎসা নিলেই আসলে মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায়, অথবা সে স্বাভাবিক জীবনযাপন করতে আরেকটু সহযোগিতা পাওয়া যায়। আমরা স্যার আরও বিষয় নিয়ে আলোচনা করব, চিকিৎসা এবং এটা সামাজিক অবস্থান বা কি করলে আরও ভালো থাকা যায়, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আছে, বিরতির পরে ফিরে আসছি। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, অনেকেরই এটি অজানা, সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরবার চেষ্টা করব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে নানা প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরেই ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে আছি আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি আপনারা সবাই জানেন ইতিমধ্যে, যে পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি, অর্থাৎ এটাকে আমরা অনেক মেডিকেল টার্মে বলি গাইনোকোমেশিয়া। সো এই বিষয়টি আমাদের অনেকে অজানা রয়েছে, অনেক পুরুষের রয়েছে এই সমস্যাটি, কিন্তু অনেক সময় হয়তো লজ্জায় এই বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছে অথবা পরিবারের কাছে অথবা তার বন্ধুবান্ধব কারোর কাছেই হয়তো শেয়ার করতে পারছেন না। কিন্তু মানসিকভাবে স্যার যেটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, যে মানসিকভাবে সে যে অস্বস্তির মধ্যে রয়েছে সেটি তার স্বাভাবিক জীবনকে নানা মারাত্মকভাবে বিধ্বস্ত করছে। এই বিপর্যয়ের মুখ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল প্রসঙ্গ। স্যার, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে এই রোগটি আসলে কি ধরনের রোগ, এবং এখানে ভয়ের কোনো কারণ নাই। আসলে আপনি বলছিলেন যে এখানে কিছু চিকিৎসা রয়েছে, হয়তো মুখে খাওয়ার ওষুধ প্রাথমিকভাবে হয়তো দিতে পারে, বা কিংবা হরমোন থেরাপি আপনি যেটি বলছিলেন সেটা একটা হতে পারে, কিন্তু মূলত তো আসলে সার্জারি তার মূল যদি চিকিৎসা হয়ে থাকে, সেই সার্জারি চিকিৎসাটি আসলে কোথায় হবে বা কিভাবে হবে, এই চিকিৎসার বিষয়টি নিয়ে যদি স্যার আরেকটু খোলা করে বলেন। আচ্ছা, আমি একটু বলি, এটা কিন্তু আসলে আমি বলছি এটা রোগ বলাটা, মানে আমি এটার সাথে একমত না, রোগ বলা যাবে না। অ্যাকচুয়ালি এটাকে রোগ বললে পেশেন্টকে, মানে পেশেন্টও আমি বলতে চাই না, এটা তো অনেকটা মানে নিজের ইতেই হয়েছে। হ্যাঁ, একটা সমস্যা, একটা রোগ না, কারণ বললাম যে চিকিৎসা না করলেও কিন্তু এই মানুষটার বা রোগী বলা যাবে না, মানে তাদের কিন্তু কোনোদিন সমস্যা হবে না। আচ্ছা, হ্যাঁ, এই জন্য এটা। আর একটা হলো যে কিছু ঔষধ খেয়ে, সেটা যাদের ঔষধের সমস্যা, ঔষধের কারণে একটা ওষুধ খেয়ে এটা হয়েছে, ফুলে গেছে, সেই ওষুধটা বন্ধ করলে এটা কমে গেল,
সেটা তো কম। বেসিক্যালি এই পেশেন্টদের সার্জারির প্রয়োজনই হয়, সার্জারি লাগে। এখন আপনি বলতে পারেন যে সার্জারিটা কেমন করে হবে। আগেকার দিনে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আজ থেকে 20-25 বছর আগে, আমরা দেখতাম আমাদের স্যার একদম কেটে কুটে বিরাট ভাবে কেটে টেটে করে ফেলতেন, হ্যাঁ, সার্জারি, যে জেনারেল সার্জারির অংশ। কিন্তু অ্যাকচুয়ালি এখন এটা অনেক আপগ্রেড হয়েছে। প্লাস্টিক সার্জনরা, বিশেষ করে অ্যাস্থেটিক সার্জারির, আমাদের পার্ট অ্যাস্থেটিক সার্জারির সার্জনরা আমরা যারা কাজ করি, এই ক্ষেত্রে কিন্তু চমৎকারভাবে এটার সমস্যার সমাধান করা সম্ভব। এবং পেশেন্টদের মধ্যে আগে যে ভয় ছিল যে এইটা কীভাবে অপারেশনটা হবে, কতদূর কাটবে, কেমন দাগ দেখা যাবে, যেহেতু একটা অ্যাস্থেটিক একটা কনসার্ন, যে বিষয়টা হলো তার সৌন্দর্যের বিষয় প্লাস নিজের ফিটনেসের একটা বিষয়, এই জন্য রোগীরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই মানে কনসার্ন থাকে যে আসলে কেমন হবে বিষয়টা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা বা অপারেশনের পরে ব্যথা হবে কিনা, এই ভীতিগুলো কিন্তু আসলে থাকে যে কোনো অপারেশনের। হ্যাঁ, ওইটা বা দাগটা কেমন হবে, দাগ হবে কিনা। কিন্তু আমি একদম ক্লিয়ার বলে দিই যে আমরা প্লাস্টিক সার্জনরা, যারা অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আমরা যারা করি, এইটার দাগ মোটামুটি থাকে, মানে বোঝাই যায় না। এটা খুবই ছোট্ট দুইটা ছিদ্র করে আমরা লাইপোসাকশন অ্যাসিস্টেড লাইপেক্টমি করি। এটা আমাদের একদম খুবই আপনার আছে যে ক্যানুলা, ওই ক্যানুলা আমরা দুইটা ছিদ্র করি ল্যাটারাল সাইডে, দিয়ে আমরা ভিতরে ঢুকে যাই, যে একটা টাইম ফ্লুইড আমরা ইউজ করি, করে ওই যেটা লিপিডটা যেই ব্রেস্ট লার্জ করেছে, এটা ম্যাক্সিমাম ফ্যাটি পোর্শন থাকে বা ফাইব্রাস পোর্শন কিছু থাকতে পারে। তো এই ফ্যাটি পোর্শনটাকে আমরা অনেকটা গলায় ফেলি দিয়ে মেশিন দিয়ে ওইটাকে সাকশন করে বের করে আনা হয় দুই পাশ থেকে। এনে দুইটাকে সঠিক মতো, যেহেতু এটা বাইল্যাটারাল ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, এটা খুবই দক্ষ হাতে করা উচিত। না হলে দেখা গেলো যে এক সাইড একরকম হলো, আরেক সাইড আরেক রকম হলো। এটা তো আবার দুই রকম করা যাবে না, একই রকম করে একইভাবে ব্যবস্থা করতে হবে। এবং যে দুইটা ছিদ্র থাকে ওখানে আমরা দুইটা কসমেটিক স্টিচ দিয়ে দিই, এই স্টিচগুলো তেমন বোঝা যায় না। আর যে গ্ল্যান্ডুলার পার্ট যেটা থাকে, শক্ত অংশ, এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে গ্ল্যান্ডুলার অংশ থাকে। তখন আমরা ঠিক যে এনএসসি, যে নিপল অ্যারিয়াল কমপ্লেক্স, যে আমাদের কালো অংশ, তার সাইডে একটা অর্ধচন্দ্রাকৃতির ছোট্ট ইনসিশন দিয়ে ওইটাকে আমরা বের করে নিয়ে আসি, কেটে বের করে নিয়ে আসি। ওই দাগটাও বোঝা যায় না। মানে আসলে পেশেন্ট, এবং আমি যত পেশেন্টকে করেছি, এবং রিসেন্ট আমরা দেখলাম বাইরের দেশের পেশেন্ট এসে আমাদের এখান থেকে করে যায়। বাংলাদেশ থেকে কিন্তু আমরা যে আমাদের প্রায় যে বলা হয় যে আমাদের দেশের রোগী বাইরে যায়, কথা ঠিক আছে, এটা ঠিক, কিন্তু একটা জিনিস যদি আমরা আমাদের গভর্নমেন্টকে বা দেশকে জানাতে পারতাম। আমার অনেক কেস আছে, এরা আমেরিকা থেকে এসে করে গেছে, এটা বাংলাদেশে বংশোদ্ভূত, তারা রয়ে গেছে অনেক দিন আমেরিকায়, গাইনোকোমাস্টিয়া এসে অপারেশন আবার এখানে করে গেছে। তারপর মিডল ইস্ট থেকে অহরও আসতেছে, ইউরোপ থেকে, অন্য থেকে, মাঝে আসলেন জাপান থেকে একটা পেশেন্ট, কোরিয়া থেকে। ফলে এটা কিন্তু আমাদের রেকর্ড হইতে পারে, মানে যদি এক্সপোজ আমরা করি, আমরা বাইরের দেশের রোগীর অপারেশন আমরা করি। কারণ আমাদের এখানে কারণটা কি, এটা একটা বলতে কারণটা কি, কারণটা হলো আমাদের কাজ তো ইন্টারেস্ট একই রকম। বাইরের যে কাজ, আমরাও তো ওই জাপান আমেরিকার ট্রেনিং করা, তো আমাদের দেশের একই প্রোটোকলে আসলে একই চিকিৎসা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কস্টটা অনেক অনেক কম। মানে ওখানকার থেকে 5 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ খরচ হয়ে যাচ্ছে। এই জন্য পেশেন্টরা কিন্তু করে এটা কনভার্ট। আপনি যেটা বলছিলেন যে বিদেশ থেকে এসে করছে, তার মানে কি এটা দেশের বাইরে এই কস্ট ইফেক্টিভনেস যদি চিন্তা করি, তাহলে কি বেশি খরচ বেশি, বা খরচের বিষয়টি একটু যদি জানতে পারি। অ্যাস্থেটিক সার্জারি যেটা, মানে আমরা কসমেটিক সার্জারি বাংলায়, মানে সাধারণ মানুষ যেটা বলে কসমেটিক সার্জারি, এটা তো আমাদের মেডিকেল টার্ম হলো অ্যাস্থেটিক সার্জারি। হ্যাঁ, এটা প্লাস্টিক সার্জারি যে 6টা উইং, আমরা বলি বার্ন, অ্যাস্থেটিক, কনজেনিটাল, তারপরে রিকনস্ট্রাকশন, মাইক্রো সার্জারি, হ্যান্ড সার্জারি, এর মধ্যে একটা হলো অ্যাস্থেটিক সার্জারি। তো অ্যাস্থেটিক সার্জারি ওয়ার্ল্ড ওয়াইডই সবচেয়ে খুবই এক্সপেন্সিভ, এই অপারেশনগুলো এক্সপেন্সিভ। এবং সত্যিকার অর্থে যে অ্যাস্থেটিক পার্টগুলো আমাদের দেশেও আমরা ওইভাবে সরকারিভাবে করার সুযোগ আমাদের কম, কারণ এত বাল্ক আমাদের ক্যান্সারের রোগী, তারপরে রিকনস্ট্রাকশনের রোগী, তারপরে অন্য বার্নের রোগী, এই রোগীগুলোকে বাদ দিয়ে তো আমরা মানুষের সৌন্দর্যের কাজ আমরা হাত দিতে যাবো না, কারণ এই পেশেন্টকে সলভ করে কিন্তু অন্য পেশেন্টে যেতে হয়। তো অ্যাস্থেটিক অংশগুলো ওয়ার্ল্ড ওয়াইডই খুবই এক্সপেন্সিভ, এবং এই ফার্স্ট ওয়ার্ল্ডগুলো আরও বেশি এক্সপেন্সিভ।
তো ওই জন্য তারা যাদের এদেশে আসার সুযোগ থাকে আচ্ছা, তারা এসে আমাদের এই অপারেশনগুলো এখান থেকে করে নিয়ে যায়। আমরা যদি একটু জানতে চাই, যেমন এটি সরকারি ব্যবস্থাপনায় হয়তো এই চিকিৎসাটি এখনো হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই বার্ন প্লাস্টিক সার্জারির যেই ডিপার্টমেন্ট বিভাগগুলো রয়েছে সেখানে গিয়ে হয়তো চিকিৎসাটি পাচ্ছেন। বেসরকারিভাবেও তো এই চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা একটু যদি জানি যে আসলে এটার মোটামুটি খরচের বিষয়টি মানুষ আসলে এটি জানতে চায়, মানে হয়তো চিকিৎসাটি নিতে চান কিন্তু খরচের হয়তো ভয়ে ডাক্তারের কাছে আসলোই না, এরকম একটা বিষয় হতে পারে। যে দেখুন, খরচের বিষয়টা কিন্তু খুবই একটা আপেক্ষিক বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপেক্ষিক বিষয়টা হলো যে দেখেন, পেশেন্টের যে একটা তো আমাদের পেশেন্ট অ্যাসেস করে আমরা সিদ্ধান্ত নিব কার কেমন খরচ। আর আমরা ছাত্রদের ক্ষেত্রে সবসময় লিবারেল, অন্তত ব্যক্তিগতভাবে আমি নিজে, কারণ ছাত্ররা এটা হয়তো স্টুডেন্ট লাইফের বা একটু বেশি, তো তারা তো ইনকাম করে না, তারা তাদের ফ্যামিলির কাছে নিয়ে যায়। ফ্যামিলিও তো এটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ার কিন্তু করতে পারে না এরকম। যারা উচ্চপদস্থ আছে তারা পারে। তো এক্ষেত্রে আমি অ্যাকর্ডিং টু নিড পেশেন্ট অনুযায়ী, এবং শুধু এটা আমার নিজের ক্ষেত্রে বলবো না, আমাদের বাংলাদেশের সমস্ত প্লাস্টিক সার্জনরাই আমি মনে করি যে পেশেন্টের অ্যাবিলিটি কম তাকে ওইটার জন্য তাকে ফিরায় দিবে এমন না, এমন হওয়ার কথা না। এটা সবারই ব্যবস্থা হয়, প্রত্যেকেরই ব্যবস্থা হয়। আরেকটা অংশটা বাদ গেছে, আমি এটা বলতেই চাই, সেটা হলো যে অ্যাকচুয়ালি দেখেন এই কাজগুলো কিন্তু প্রচুর ভাবে হচ্ছে আমাদের দেশে, অগণিতভাবে বিভিন্নভাবে হচ্ছে। তো এই কথা আমার বলতে আমি কখনোই চাচ্ছিলাম না, কিন্তু বলতে আসলে আমি একটু বাধ্যই হলাম যে সার্জারি জিনিসটা এমন, একবার করে ফেললে ওটা কিন্তু আর করার সুযোগ থাকে না। যেমন মেডিসিন, আমি একজন পেশেন্টকে একজন ডক্টরকে দেখালাম, দেখে আবার আসলাম, আবার দেখালাম, আবার আরেকজন ডাক্তারকে দেখালাম, কিন্তু এই গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে আমরা কিছু কিছু কেস এমন পেয়েছি যে এমনভাবে, মানে যারা মোটেও প্লাস্টিক সার্জন তো দূরের কথা, তারা জেনারেল সার্জনও না, প্লাস্টিক সার্জন এরাও হাত দিয়ে ফেলে, দেওয়ার পর জিনিসটাকে মানে যতটা সুন্দর হওয়ার কথা ছিল এর কাছাকাছি যেতে পারে না। ফলে পেশেন্টের যে পার্মানেন্ট যে একটা লস, মানে খুঁত একটা তৈরি হওয়া, এটা কিন্তু আর কাভার করা কঠিন হয়ে যায়। এই জন্য আমার পেশেন্টদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেভাবেই করেন, যাই করেন, একদম চাবেন যে সুন্দর মতো যেন জিনিসটা হয়। এটা একটা লেসন। আরেকটা হলো যে সবসময় যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অনেকে করার চেষ্টা করে, কারণ গাইনোকোমাস্টিয়া অনেক বড়, যাদের কেস এখন শুধুমাত্র স্থানীয় অ্যানেস্থেসিয়া যদি করতে চায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্ভব না। সম্ভব না এই সেন্সে যে আপনার এটা সুন্দর মতো করতে চাইলে, যখন পেশেন্টকে যদি আমরা এরকম ট্রমা দিই, কারণ আমার যত বড় ব্রেস্টের অংশ তাকে আরও বেশি করে আমাকে এটা বের করতে হয়, তাহলে একটা পেশেন্ট শুধু এইটুকু অজ্ঞান করা হলো, পেশেন্ট একদম জেগে থাকলো, পেশেন্ট কিন্তু ব্যথা কোনো না কোনোভাবে পায়, তারপরে তার একটা সাইকোলজিক্যাল তার একটা এফেক্ট পড়ে, তখন পেশেন্ট যখন এই বাঁকাবুকি করে, মানে ব্যথা একটা অনুভব করে, তখন কাজটা সঠিক মতো কিন্তু করা যায় না। এই জন্য বেসিক্যালি গ্রেড 2B অথবা 3, 4 এইসব ক্ষেত্রে অবশ্যই মানে সম্পূর্ণরূপে অজ্ঞান করে কাজটা করা উচিত। আচ্ছা, এটা আমার দর্শকদের প্রতি এটা একটা থাকবে, বা থাকবে যে কোনোভাবে যারা চিকিৎসকরা যা কাজ করছেন তাদেরও আসলে এটা একটু পরামর্শ হতে পারে। হ্যাঁ, অনেক চিকিৎসকই লোকাল অ্যানেস্থেসিয়া করতে চায় যে টাকা বাঁচানোর জন্য, বা রোগী বললো যে আপনি করে সঙ্গে সঙ্গে চলে যান। এটা উচিত না, এটা উচিত না। এই জন্য যে পেশেন্টকে অল্প কিছু টাকা বাঁচাই দিলাম, কিন্তু পেশেন্টের তো আমি যে উদ্দেশ্যে পেশেন্ট আসছে সেই কাজটা তো হলো না। সে সুন্দর মতো তো করতে আসছে, সে তো অর্ধেক করতে আসলে, যে আমি একটু খানিকটা করে গেলাম, পরে কিছুদিন পর আমার আবার আফসোস থাকলো যে আমি কি এমন অপারেশন করলাম, আমার খানিকটা রয়ে গেল, এক সাইড উঁচু হলো, এক সাইড নিচু হলো। তো এটা সুন্দর মতো কাজ করতে চাইলে মানে পরিপূর্ণ অজ্ঞান করেই কাজটা করা উচিত। একটু স্যার যদি আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করি যে ওবেসিটি, বা আসলে ওবেসিটি কি এটাতে প্রভাবক হিসেবে কাজ করে কিনা, একটা স্থূলতা, আর কি হচ্ছে যে অনেকেই মনে করেন যে খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে, বা আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমাদের খুব একটা সুস্থ বা ভালো সুষম খাদ্যাভ্যাস আমাদের মধ্যে নেই। এক্ষেত্রে আসলে রোগীদের জন্য আপনার পরামর্শ কি হবে? এটা ডেফিনেটলি আপনি যে পয়েন্টটা তুলেছেন, এটা কিন্তু এর সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। মানে মানুষ যখন স্থূল হয়ে যায়, ওবেজ হয়ে যায়, তখন অটোমেটিক্যালি এই দেখা যায় ব্রেস্টও একটু ইনলার্জ হয়ে গেছে। সেটাকে কি গাইনোকোমাস্টিয়া বলা যায় কিনা? এই ক্ষেত্রে ট্রু গাইনোকোমাস্টিয়া না বলে ওটা ট্রু গাইনোকোমাস্টিয়া বলা যাবে না, তবে এটা খাদ্যাভ্যাসের কারণে এটা হয়ে গেছে। পুরো শরীরটা ফোলা, এটাও ব্রেস্টও তার ফুলে গেছে। তাহলে এই জাঙ্ক ফুডগুলো শুধু এই গাইনোকোমাস্টিয়ার জন্য না, যে কোনো
ডিজিজকে আসলে ডেকে নিয়ে আসে। এই জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করা উচিত। জি। এবং যারা হেভি এক্সারসাইজ করে তাদেরও কিন্তু এই ব্রেস্ট একটু এনলার্জ হয়ে যায়। তো সব কিছু একটা ব্যালেন্সড ইয়েতে থাকা উচিত। আর খাদ্যাভ্যাস অবশ্যই একটা বড় ফ্যাক্টর। খাদ্যাভ্যাসে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুড পারতপক্ষে অ্যাভয়েড করতে হবে, হেলদি ফুড এবং যেটা আমাদের নিউট্রিশাস ফুডগুলো এটাই নেওয়া উচিত। জি, অর্থাৎ খাদ্য তালিকা হওয়া উচিত খুব সুষম, অথবা যেটি মানুষের জন্য, সব মানুষের, সাধারণ মানুষের জন্য যে ধরনের খাদ্যাভ্যাস দরকার সেরকমই। সেক্ষেত্রে স্যার, যাদের এই অপারেশন হয়েছে, অপারেশন পরবর্তীতে তাদের কি বিশেষ কোনো পরামর্শ আছে কিনা, বা তারা কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন? হ্যাঁ, এইটা একটা ধরেছেন, বা রোগীরা কিন্তু জিজ্ঞেস করে যে স্যার আমরা অপারেশন পর কতদিন পরে কাজে যেতে পারবো। অ্যাকচুয়ালি অপারেশনের একদিন পরেই কাজে যাওয়া যায়। জি। কারণ আমরা অপারেশন পর একটা বাইন্ডার পরিয়ে দিই, বাইন্ডারটা 3 থেকে 6 সপ্তাহ রাখা হয়। যেহেতু এটা শার্টের নিচেই থাকে এবং সুন্দর কাভার হয়, একদিন পরেই তারা কাজে জয়েন করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা না। আর 6 সপ্তাহ বাইন্ডারটা পরে হয়। 3 মাস আমরা 3 সপ্তাহ পর্যন্ত একটু হেভি কাজগুলো করতে পারতপক্ষে নিষেধ করি, কোনো সমস্যা নেই। মানে 2-3 দিনের মধ্যেই তারা কাজে জয়েন করতে পারে। এটা সুতরাং এটি একটি আশার সংবাদ যে আসলে এই সমস্যাটি খুব দ্রুতই চিকিৎসায় সমাধান হতে পারে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আপনি কি যদি দর্শকদের জন্য কোনো পরামর্শ থাকে, আপনি শেষ পরামর্শটি দিতে পারেন। দর্শকদের প্রতি আমার একটাই যে মেসেজ আমি বললাম, যে এটা হলো যেহেতু সার্জারিগুলো মানে একবার করে ফেললেই শেষ হয়ে যায়, এই জন্য সার্জারিটা করার সময় ডেফিনেটলি যে বিষয়ে দক্ষ তাকে দিয়েই সেটা করানো দরকার। এটা করলে রেজাল্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আর এটা শুধু ফিনান্সের কারণে হওয়ার কিছু নাই, এটা প্রত্যেক জায়গায় চিকিৎসা করা সম্ভব। আমাদের প্লাস্টিক সার্জারি সরকারিভাবেও আমাদের এটা সরকারিভাবেও করা হয়, অসুবিধা নেই। অর্থাৎ সরকারি চিকিৎসালয়ে গিয়ে তারা খুব অল্প মূল্যে এই চিকিৎসাটি করতে পারবেন বলে মনে হয়। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকে অনেকগুলো তথ্য দর্শকদের জন্য দিতে পেরেছি। স্যার, আগামীতে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে এই বিষয় নিয়ে হয়তো কথা হবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি, অথবা আমরা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলি গাইনোকোমেশিয়া, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা নিশ্চিত এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আপনাদের এই স্বাস্থ্য পরামর্শগুলো নিয়ে আমরা সবাই ভালো থাকতে চাই। আমরা আগামীর পৃথিবীকে সুস্বাস্থ্য নিয়ে, আমাদের মানুষের জন্য, জনকল্যাণের জন্য আমরা কাজ করি। এটিএন বাংলায় হেলথ ফর পিপল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।